যাদেরকে গুম করে নিয়ে আসে সেখানে রাখা, আমাকে সেই একটা রুমে রাখলো। তো সেই রুমটার বর্ণনা এরকম যে আমরা যদি বাংলাদেশের একটা টয়লেট মতো চিন্তা করি, লো লো কমোড টয়লেট যেগুলো আমরা স্বাভাবিকভাবে ইউজ করতে পারি, হাই কমোড টয়লেট না। তো ওই রুমের মধ্যে একটা ছোট্ট ছোট্ট টয়লেট আছে, একটা ট্যাপ, একটা বদনা। তার মানে আপনার টয়লেট বা প্রস্রাব করার জন্য বাইরে যেতে হচ্ছে না, ওখানে টয়লেট করা যাবে। আর বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে, মানে একটা টয়লেটের বড় একটা টয়লেটের জায়গার মতো বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে, সেই জায়গায় একটা স্বাভাবিক মানুষ টান টান হয়ে শুয়ে থাকতে পারবে না। আমি হাইটে অত বেশি লম্বা না, তারপরে আমাকেও পা একটু ঘুচা এভাবে এভাবে শুয়ে থাকতে হতো, এরকম এতটুকু জায়গা। আর সামনে যে দরজাটা একদম সলিড, এই দরজাটার মানে রডের শিক নাই, দরজাটা একদম সলিড, দরজার মানে হেড বরাবর একটা গোল ছিদ্র করা। তো সামনে যারা মানে গার্ড থাকে, তো কাউকে বলার দরকার হলে ওই ছিদ্রর ওইটা সরায় ওদেরকে ডাক দিলে তখন ওরা কোনো কথা বলা বা কোনো জরুরি কিছু দরকার হলে ওরা, বা খাবার দেওয়ার দরকার হলেও ওদিক দিয়ে এসে কথা বলে তারপরে খাবার দেয়। তো ওইটা হলো একদম স্পেশাল রুম গুমের, যে একদম মানে ভাষায় বর্ণনা, আপনারা আয়নাঘরের অনেক ছবি হয়তো ইয়েতে নেত্র নিউজে বা বিভিন্ন জায়গায় দেখছেন, আগামীতে আরও আসবে, আপনারা হয়তো ভিডিও দেখতে পারবেন, সাংবাদিক মানবাধিকার কর্মীরা যাবেন, সেগুলো ভিডিও করে নিয়ে আসবেন। তো একদম যেটা বর্ণনা দিলাম, একটা ছোট টয়লেট এবং বাকি যে ফাঁকা জায়গাটুক থাকে, কষ্টে মষ্টে পা ভাঁজ করে একজন মানুষ শুয়ে থাকতে পারে। তা আমাকে ওখানে রাখার পরে একা একা ওই রুমগুলো হলো সিঙ্গেল ইউনিট, একা একা রাখলো। তো স্বাভাবিকভাবে ওখানে তো সবসময় মৃত্যু আতঙ্ক, মানে কখন মেরে ফেলবে, কখন মানে সবসময় কল্পনা যে মেরে কোথায় লাশ ফেলে দেবে, কেউ টের পাবে। বাংলাদেশে যা হয়, মানে লাশ ভাসতেছে, গুম হয়ে যাচ্ছে, নিখোঁজ হচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে, কার কোথায়, সেগুলো সবসময় চিন্তা হচ্ছে। তো পরের দিন রাতের বেলা আমাকে আবার ওই গুমের ওই যে সিঙ্গেল রুম, আয়নাঘরের যে সিঙ্গেল রুম, সেই রুম থেকে নিয়ে আবার অফিসারদের রুমে নিয়ে যায়। অফিসারদের রুমে যখন যাবে সবসময় চোখ বাঁধা, গুমের রুমে থাকা অবস্থায় চোখ খোলা রাখে। অফিসারদের রুমে যাওয়ার সময় সবসময় চোখ বাঁধা, কারণ কে জিজ্ঞাসাবাদ করতেছে, কে অফিসার, কে কি, কোনো কিছু বোঝার সুযোগ নাই। তারা বাংলাদেশি না ভিনদেশি তাও বোঝার সুযোগ নাই। এবং আমার কাছে যথেষ্ট সন্দেহ হয়েছে যে তাদের মধ্যে কিছু ভারতীয় মানে বা এদের থাকতে পারে, এবং এদের জিজ্ঞাসাবাদ, এদের টেকনোলজি, মোবাইল সার্চিং, এত ইন্টেলেকচুয়াল, এত দক্ষ, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশিরা এত দক্ষ হতে পারে। তাদের মধ্যে দুই একজন মানে ভারতীয় রয়ের গুপ্তচর থাকা অসম্ভব কিছু না, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, বা এবং ভাষাটাও সবসময় একদম পিওর বাংলা মনে হয় নাই, কয়েকজন কথা বলতেছিল। যাই যেটা বললাম যে মানে অফিসারদেরকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, তাদের বর্ণনা দেওয়ার তো সুযোগ নাই এই স্টেজে। তো সেখানে রাতভর আবার আমাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেদিন মানে ফিজিক্যাল টর্চার করে নাই, ভয়াবহ মানসিক টর্চার করছে। যেটা বললাম যে বন্দুকের গুলির শব্দ, লাঠির শব্দ, মানে কানে ইলেকট্রিক শক দেওয়ার মতো শব্দ, ভয়াবহ মানসিক টর্চার করে। এবং আমাকে প্রায় হয়তো আনুমানিক রাত 12টার দিকে আবার এনে গুমের রুমে রেখে দেয়। সেই দিন আমি মানে মোটামুটি এমনিতে অনেক আতঙ্ক ভয়, সেদিন মনে হলো যে আজকে মনে হয় খারাপ কিছু করতে পারবো। ওদের জিজ্ঞাসাবাদের ধরন বা সবকিছু মিলায় খুব মানে ভীতিকর একটা অবস্থা। তো এসে কোনো মতো শুয়ে আছে, ঘুমাই না, ঘুম তো আসার কোনো সুযোগই নাই ওখানে। তো যে অবস্থা, হয়তো ক্লান্ত হয়ে গেলে চোখটা একটু বুঝে আসে। তা আমাকে শেষ রাতের দিকে, রাত 4:30 বাজে, তখন আবার এসে দরজায় মানে র্যাবের একজন নক করছে, ভাই আপনি আসেন, আপনাকে নিয়ে দ্রুত অপারেশনে যাইতে হবে। তখন তো আমার বুকের মধ্যে একদম মানে করে উঠছে যে এত রাতে অপারেশন, মানে তখন তো এমনিতে সবসময় মৃত্যু চিন্তা, ক্রস ফায়ারের চিন্তা, মানে আমাকে শুধু দরজায় ডাক দিছে, আপনি বের হয়ে আসেন, আপনাকে নিয়ে অপারেশনে যাইতে হবে। তখন আমি পুরাপুরি শিওর যে ভাই মানে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ারের দেওয়ার জন্য অপারেশন, র্যাবের অপারেশন এত রাতে আর কি হবে। তখন রাত 4:00 4:30 বাজে, আমি বুঝতেছি ফজরের সময় হয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম, মানে ওই সময় তো চিল্লা চেঁচামেচি করেও কোনো লাভ নাই, মানে কেউ তো শোনার নাই। তখন আমি ওদেরকে বললাম যে ভাই একটু দেরি করেন, এখনই তো মানে আজান হয়ে যাবে, আমি ফজরের নামাজটা পড়ে নিই, আমি নামাজটা পড়ে বের হই। জীবনের মানে আমি একদম পুরাপুরি শিওর। আমি এখন হয়তো বলতে বলতে আমাদের অশ্রু শুকাই গেছে, মানে প্রথম যখন বলতাম আমি কান্নাকাটি করতাম আমার ওয়াইফের কাছে, সবার কাছে যখন বর্ণনা করছি, এখন বলতে বলতে মানে আমার অশ্রু শুকাই গেছে, হয়তো বা সেই এক্সপ্রেশনটা আসতেছে না যে মানে প্রথম দিকের আমার কি অবস্থা ছিল। আমি শতভাগ শিওর যে আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছে, শুধু বলছে যে আপনি বের হন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। তা আমি ওদেরকে বললাম যে ভাই আমাকে একটু সময় দেন, আমি নামাজটা পড়ে বের হই, জীবনের শেষ নামাজ আমি পড়ে বের হই। আমি একদম মানে চিল্লা চেঁচামেচি করতেছি, চিল্লা চেঁচামেচি করে তো কেউ শোনার নাই।
পরে আমি সুন্দর করে অজু করছি। অজু করে যখন টয়লেটে নিয়ে গেছে, ওরা চোখ বেঁধে হাত ধরে ধরে নিয়ে যায়। ওখানে গিয়ে আমি একটা খোয়া পাইছি, আমাদের যে খোয়া থাকে, তো খোয়াতে আমি টয়লেটের দেয়ালে মানে একটা নাম্বার লিখে, মানে আমার ওয়াইফের নাম্বারটা লিখে আসছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে তো ক্রস ফায়ার দিয়ে দেবে, আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি মেম্বার কেউ কোনোদিন জানতেও পারবে না আমি কোথায় ছিলাম, কিভাবে মারা গেছি। যদি কেউ কোনোদিন পরবর্তীতে গুম হয়ে এই টয়লেটে আসে, এই নাম্বারটা যদি দেখে, তাহলে হয়তো সে একটু বুঝতে পারবে, তাহলে হয়তো সে আমার ওয়াইফকে হয়তো একদিন ফোন দিয়ে যায়, এই নাম্বারটা ওখানে পাইছিলাম, আপনি কি আপনার এই নাম্বারটা আমি টয়লেটে পাইছি। এরকম মনে হচ্ছে যে কোনোভাবে যদি একটু জানাইতে পারতাম তাদেরকে যে আমাকে আজকে মেরে ফেলতে যায়, বা এরকম ফিলিংস। তো আমাকে বলে যে ভাই তাড়াতাড়ি করেন, আপনি তাড়াতাড়ি নামাজ পড়েন, আপনি তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, স্যাররা ওয়েট করতেছে। তা আমি অজু করে একদম ফজরের নামাজটা পড়লাম। আমার মানে সেই শেষ নামাজের যে কি ফিলিংস, এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একদম কনফার্ম আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, এটা আমার জীবনের শেষ নামাজ। সেই নামাজের যে কি মানে ফিলিংস, সেটা আমার মানে এই মুহূর্তে বলার ভাষা নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে একদম অঝোরে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে জীবনের যত গুনাহ আছে সব মাপ চেয়ে একদম বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দিয়ে আমার বউ বাচ্চাকে দেখে রাখো, মানে একদম মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া যা হয়, আমি একদম দোয়া করে নামাজ পড়ে বের হলাম। আমাকে চোখ বেঁধে নিয়ে বের হলো। বের হওয়ার পরে আমি দেখলাম যে 3টা গাড়ি সাজানো, র্যাবের 3টা গাড়ি, সামনে, মাঝখানে, পিছনে। তো 3টা গাড়ি সবাই অস্ত্র সজ্জিত হয়ে ওখানে দাঁড়ায় আছে, র্যাবেরিয়ে। কেউ হয়তো কাটার নিয়ে দাঁড়ায় আছে, কেউ হাতুড়, কেউ এরকম। তা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে মারবে, যে কাটারগুলো দিয়ে হাত পা এগুলো কাটবে, মানে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলবে, মানে বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবে ভীতিকর। আমাকে চোখটা এমনি বাইদে, ওখানে একটু দেখার মানে চোখটা খোলা ছিল জন্য সবগুলো দেখছি। আমাকে চোখ বাইদে মাঝখানের গাড়িতে তুললো, ওরা সামনের গাড়ি, পিছনের গাড়ি, মাঝখানের গাড়িতে আরও পিছিয়ে উঠলো, আমাকে নিয়ে গাড়ি নিয়ে টান দিল। এটা হলো হয়তো ভোর 5টা মতো বা 4:30 থেকে 5টা আনুমানিক আর কি। তো গাড়ি চলতেছে, আমি একদম অঝোরে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছি, মানে জীবনের শেষ মুহূর্তের যত মাপ চেয়ে নেওয়া, জীবনের শেষ মুহূর্তের যত দোয়া আল্লাহর কাছে করতেছে। আর পাশের যারা আছে তারা সান্ত্বনা দিচ্ছে, ভাই কান্না করেন না, আল্লাহ 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 শিখ করি, তারা তখনও সান্ত্বনা দিচ্ছে। আর আমি অজোরে আল্লাহর কাছে শুধু দোয়া করে যাচ্ছে এরকম। আমি তো জানি যে আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে যত আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া যায়। তো এইভাবে প্রায় 1 ঘন্টা মতো গাড়িটা চললো। চলার পরে কোথায় যেন থামলো। তো আমার যেহেতু চোখ বাঁধা, আমি তো বুঝতে পারতেছি না কোথায় থামলো। তো গাড়ি থামানোর পরে ওরা মনে হলো যে 10-15 মিনিট কোথায় যেন গেছে আশেপাশে, মানে আমার সাথে 2-1জন রেখে বাকিরা কোথায় যেন গেল 10-15 মিনিট। তো 10-15 মিনিট পরে এসে আমাকে গাড়ি থেকে নামানোর পরে, তো তখন আমাকে যেহেতু এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছিল, আমার লাগেজ, আমার ল্যাপটপের ব্যাগ সবকিছু আমার হাতে, আমার লাগেজটা ধরাই দিল, কাঁধে ল্যাপটপের ব্যাগটা দিল, আমার মোবাইলটা দেয়নি, মোবাইলটা দিলে যদি কোথায় কল দেই। তো ওই সময় আমার চোখটা খুলে দিল। চোখ যখন খুলে দিল তখন আমি দেখি আমাকে নামাই দিছে বিমানবন্দর স্টেশন, এয়ারপোর্টের অপোজিটে যে বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিছে। তো এটার কারণ হলো, যেহেতু আগের দিন সব জায়গায় নিউজ হয়ে গেছে যে কোরিয়াতে ফেরার পথে পিএইচডি গবেষক অপহরণ হয়েছে, আমার বাড়ি পাবনাতে, আমাকে বিমানবন্দরের সামনে থেকে পাওয়া যাচ্ছে না, বিমানবন্দরে যাওয়ার পথে পাওয়া যাচ্ছে না, এরকম নিউজ হয়েছে। এই জন্য ওরা আমাকে বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিয়ে তখন আমাকে বলতেছে যা, তোর যেখানে খুশি যা। আচ্ছা, আরেকটা জিনিস, ওই নামানোর আগে গাড়ির মধ্যে আমার হাতে একটা দিয়ে, ওই শয়তানটা, ওর নামটা আরেকটু পরে বলবো, মানে চরমভাবে একটা চাপ দিচ্ছে, একটা কি যেন একটা ডিভাইস আমার সবগুলো আঙ্গুলের মধ্যে দিয়ে, মানে মনে হচ্ছে সবগুলো আঙ্গুল ভেঙে ফেলতেছে, যাতে আমি শক্ত করে কোনো কিছু ধরতেও না পারে আমার লাগেজটা কোনো মতো। তো চরমই, আমি তো অনেক চিল্লাতে আমি ইয়ে করে গাড়ির মধ্যে আর কি। পরে নামাই দিয়ে লাগেজ ধরাই দিল, কাঁধে আমার ল্যাপটপের ব্যাগ, বলে যা, যেখানে খুশি যা। পরে আমি তাকায় দেখলাম বিমানবন্দর স্টেশন। আমি তখনও ভাবতেছি, মানে আমার তখনও তো মৃত্যু আতঙ্ক, আমি ভাবতেছি যে আমি ছেড়ে দেবো, পিছন থেকে হয়তো গুলি করে মেরে ফেলবে। আর গাড়িতে যখন নিয়ে আসতেছিল তখন তো মনেই হচ্ছিল যে হয়তো আমাকে কোনো ব্রিজের উপরে নিয়ে যাবে, কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবে, গিয়ে গুলি করে মেরে ফেলে দেবে নদীতে বা ব্রিজ থেকে ফেলে দিবে, মানে বাংলাদেশে যেভাবে লাশ ভাসে থাকে সেরকম আমি কল্পনা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। আর বিমানবন্দর স্টেশনে নামাই দেওয়ার পরে আমি দেখতেছি বিমানবন্দর স্টেশন, কিন্তু আমার মনের মধ্যে মৃত্যু আতঙ্ক। আমার কাছে মনে হচ্ছে যে আমি হাঁটতে থাকবো, পিছন থেকে মনে হয় গুলি করে মেরে দিবে আর কি, ক্রস ফায়ার করে দিবে, এরকম মনে হচ্ছে। তা আমি আশেপাশে হাঁটতেছি আর ওরা আমাকে ঘিরে ধরে হাঁটতেছে। তো যারা ঘিরে ধরে হাঁটতে, যেহেতু আমার এই স্টেজে চোখ খোলা, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি। আর কয়েকদিন গার্ড দিছে, গার্ডদের অনেকের তো চেহারা আমি দেখছি। তো সেই গার্ডদের অনেকের র্যাবের ড্রেস পরা, অনেকের ড্রেস ছাড়া।
তো সব রকমই আছে। তা আমি আস্তে আস্তে এয়ারপোর্ট স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। তখন একটু একটু সকাল হয়েছে, এয়ারপোর্টের স্টেশনের কিছু লোকজন আসছে। তা আমার মধ্যে তো আমি দেখতেছি তারা আমার চারপাশে ঘিরে আছে। আবার আমার মনে হচ্ছে আমি যদি কোনোভাবে একটু ফ্যামিলিকে জানাইতে পারতাম। তা আমি ওখানে গিয়ে এক দুইজনকে একটু রিকোয়েস্ট করলাম, ভাই একটু মোবাইলটা দেওয়া যাবে, আমি একটু বাড়িতে কল দেবো। তো ওরা হয়তো আমার পিছন থেকে সিগন্যাল দিচ্ছে খবর দেওয়া যাবে না। তো লোকজন না করলো যে না দেওয়া যাবে না, মোবাইল দিতে পারবো না। তো দুইজনকে আমি রিকোয়েস্ট করছি, ভাই প্লিজ আমাকে একটু মোবাইলটা দেন, আমি একটু আমার বাড়িতে কল দিব। মানে ওরা দেখতেছি আমি ওদেরকে দেখতেছি, কিন্তু তারপর আমি রিকোয়েস্ট করতেছি। তো ওদের হয়তো সিগন্যাল পায়, সে আর দেয় নেই। তো আমি স্টেশনে আরেকটু হাঁটতেই যে আমাকে প্রথমে হাত ধরে তুলে নিয়ে গেছিল, ওর নামটা আরেকটু পরে বলবো, যেহেতু এখনো পর্যন্ত আমি তো জানি না সে কে। তো যখন জানবো তখনই বলবো। যে আমাকে বিমানবন্দরে হাত ধরে তুলে নিয়ে গেছিল, যে শুয়োরটা, সেই এসে আবার আমার হাত ধরলো। হাত ধরে বলতেছে, এই আপনার নামে গোপন রিপোর্ট আছে, আপনারা সরকার বিরোধী লেখালেখি করেন, আপনারা নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা করতেছেন। তো আপনাকে আমরা অ্যারেস্ট করতে আসছি। আমাদের কাছে গোপন রিপোর্ট ছিল যে আপনি এই মুহূর্তে এয়ারপোর্ট স্টেশনে আসবেন। আর ওই যে আমাকে গাড়িতে 10-15 মিনিট রেখে ওরা কোথায় যেন গেছিল, ওরা গিয়ে একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে আসছে। ট্রেনের টিকিট কেটে আমার ল্যাপটপের ব্যাগের মধ্যে ঢুকাই দিছে যে আমি এইমাত্র পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে করে এসে বিমানবন্দর স্টেশনে নামলাম। যেহেতু আগের দিন সব সংবাদ মাধ্যমে নিউজ হয়ে গেছে যে আমার বাড়ি পাবনাতে, আমি বিমানবন্দর থেকে উধাও হয়ে গেছি। তো ওরা ট্রেনের টিকিট কেটে দিয়েছে যে আমি ট্রেনে করে পাবনা ঈশ্বরদী থেকে এয়ারপোর্ট স্টেশনে এসে নামলাম। তো আমাকে ধরার পরে আপনার নামে রিপোর্ট আছে, আমার ল্যাপটপের ব্যাগ থেকে ট্রেনের টিকিটটা বের করলো। বের করে ওদেরই কিছু লোকজন সেট করা আছে এয়ারপোর্টের ওখানে, স্টেশনের ওখানেই। তো তাদেরকে দেখাচ্ছে, এই যে দেখেন ভাই, ওদের ট্রেনের টিকিট দেখাচ্ছে এরকম, যে দেখেন ট্রেনের টিকিট, আমাদের কাছে গোপন তথ্য ছিল, এই এখন ঈশ্বরদী থেকে এখানে আসবে, সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওকে ধরতে আসছি, তো আপনারা সাক্ষী থাকলেন না। এইটা হলো আমার ট্রেনের টিকিট, কারণ আমি যে জামালপুর থেকে ইসলামপুর থেকে গেছিলাম তারিখ সহ, এটা আমার ট্রেনের টিকিট, যে আমি বিমানবন্দরে 3 দিন আগে গেছিলাম, এটা আমার ট্রেনের টিকিট। আর ওরা একটা ট্রেনের টিকিট কেটে ওই সময় আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিছিল। তো ঢুকাই দিয়ে লোকজনকে দেখালো যে ট্রেনের টিকিট আপনারা সাক্ষী থাকলেন, ও এখন ঈশ্বরদী থেকে আসছে, এই সময় আমরা ওকে ধরে নিয়ে যাচ্ছি। তো কয়েকজন সাক্ষী রাখতে হয় ওখানে, ওদেরই 2-1 পানের দোকানদার বা আশেপাশে যারা, এই যে আপনাদের নাম ধাম লিখে নিয়ে গেলাম, আপনারা সাক্ষী। হ্যাঁ, সাবিনা কনফেকশনারি, বিমানবন্দর স্টেশনে একটা সাবিনা এখনো আছে কিনা জানি না। তো ওইখান থেকে আমাকে ওদের 2-1 সাক্ষী লিখিত রাখলো। আর ওখানে লোকজন আবার ওদেরই লোকজন নাটক সাজাচ্ছে, ওরা দেখাচ্ছে যে ওই মোবাইল বের করে, এই যে দেখেন ভাই, ফেসবুকে এরা বিভিন্ন সরকার বিরোধী লেখালেখি করে, যে ফেসবুকে আপনারা দেখেন এরা বিভিন্ন গুজব ছড়ায়, সরকার বিরোধী অপপ্রচার করে, এরকম লোকজনকে বলতেছে। আর লোকজন অনেকে আগে আসে, হায় রে সরকার এত উন্নয়ন করে, তারপরেও ছেলেরা সরকারের বিরুদ্ধে লেখে, এরকম 2-1 বলতেছে। তা আমি ওদেরকে আবার, আপনারা ওদের লোক, আপনারা যান, আপনারা ওদের এখানে নাটক করতেছেন, আমি ওদেরকে চিল্লাপাল্লা করতেছি। যখন আমাকে বলতেছে যে আপনার নামে রিপোর্ট আছে, আপনাকে আমরা ধরতে আসছি, আমি তখন চিল্লাপাল্লা করছে যে আমাকে গ্রেপ্তার করতে আসছেন, আমি তো 3 দিন আপনাদের ওখানে ঘুমছিলাম, এখানে আমাকে এনে নাটক করতেছেন, আমি খুব চিল্লাপাল্লা করছি। আশেপাশের লোকজন অন্তত যাতে জানে যে আমাকে ওরা 3 দিন ধরে ঘুম করে। আমার খালি মনে হচ্ছে কেউ যদি আমার একটু ছবি তুলে নিউজে দেয় বা ফেসবুকে দেয়, অন্তত আমার ফ্যামিলি বা পরিচিত কারো না কারো নজরে আসবে। আমি খুব চিল্লাপাল্লা করি, ভাই আমাকে গুম করে রাখছিল, এরা আমাকে গুম করে রাখছিল, আমাকে ক্রস ফায়ারে দিবে, ভাই আমাকে মারি ফেলবে, কেউ আমার একটু ছবি তোলেন, কেউ একটু ফেসবুকে দেন, আমি এরকম ওরা আমার মুখ চাপে ধরার চেষ্টা করছে, চুপ চুপ চুপ, এরকম 2-1 কিল ঘুষিয়ে দিচ্ছে আমাকে। তো ওরা ওদের মতো তাড়াতাড়ি সাক্ষী নিয়ে আমাকে আবার বিমানবন্দর স্টেশন থেকে টেনে বের করে নিয়ে আসতো। আমাকে যখন বের করে নিয়ে আসতো তখনও আমি চিল্লাপাল্লা করতেছি, ভাই কেউ আমার একটা ছবি তোলেন, ভাই কেউ আমার একটা ছবি তোলেন, আমাকে ওরা নিয়ে যাচ্ছে, আমাকে গুম করে রাখছিল, কেউ একটু আমার ছবি তুলে একটু দেন, এরকম আমি বলতেছি। কিন্তু কেউই তো সাহস করে আর মোবাইল বের করে ছবি তুলতে পারতেছে না। তো ওরা নিয়ে এসে বিমানবন্দরের সামনে যে ওদের আবার গাড়ি দাঁড় করায়, আমাকে একটু আগেই তো ওদের গাড়িতে করে নিয়ে আসছে, আবার গাড়িতে করে নিয়ে আবার চোখ বেঁধে ওদের যে ক্যাম্প সেখানেই নিয়ে গেল। তো এই পর্যায়ে নিয়ে গেল, তখন তো সকাল হয়ে গেছে। তো ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে এই প্রথম অফিসারটা তার রুমে নিয়ে গেল, আমাকে ডাক দিয়ে নিয়ে গেল যে আমার সাথে এখন তো যেহেতু হয়ে গেছে, ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা আবার আমি তো জানি না সংবাদ সম্মেলন, যেহেতু আমি ওদের ওখানে আছি, ওরা জানে, ওরা বলবে যে এই সময় আপনারা জানেন সবাই যে সংবাদ সম্মেলন করলো। ওরা সংবাদ সম্মেলন ডাকে, সব সাংবাদিক ডাকে, সব ওদের, যেহেতু তখন তো দালাল মিডিয়া ছিল, এখন ইনশাল্লাহ মিডিয়া সত্য কথা বলবেন, আপনারা সত্য কথা লিখবেন,
তো মিডিয়াতে প্রচার করলো যে এই সেই কথিত পিএইচডি গবেষক, সে আসলে কোরিয়াতে কোনো পিএইচডি করতো না, তারা সরকার বিরোধী অপপ্রচার করত, সরকার বিরোধী লেখালেখি করত, সে গোপনে আজকে কোরিয়াতে পালাই যেতে লাগছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। তো এরকম সরকার মানে তাদের মতো করে সাজায় তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন মিডিয়াতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ওখানে আমি তো এগুলো জানি, যেহেতু আমাকে ওখানে রাখছে, তারপরে আমাকে অফিসারটা তার রুমে ডাকলো চোখ খোলা অবস্থায়, এই প্রথম। তো তখন যখন আমাকে ডাকছে তখন আমি প্রথমবারের মতো তার মানে রুমে ঢোকার আগে তার নেম প্লেটটা একবার দেখে গেছি যে কে। পরে তো ভিতরে ঢুকে তার সাথে আমার নাম ধাম ইয়েটেগুলো, তোমার নামে এখন মামলা দেওয়া হবে, আমরা তোমার নামে ডিজিটাল নিরাপত্তার মামলা দিয়ে তোমাকে ইয়ে করে দিবে, এরকম বলতেছে আর কি। তো যেহেতু নেম প্লেটটা দেখে গেছে, এই সময় আমি বলতেছি যে এই শুয়োরটা হলো আমাকে গুম করা থেকে শুরু করে সব কিছু নিজে হাতে করছে, এবং আমরা বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে যে 5 জন ছিলাম 5 জনকে সে নিজে হাতে গুম করছে। এবং পরবর্তীতে আমি জেলে ছিলাম, জেলে থাকা অবস্থায় অনেকের সাথে কথা হয়েছে, তাদেরকেও সে গুম করছে। তা আমি তার ছবিটা আমার কমেন্টে দিয়ে দিব আপনাদের ইয়েতে, তার বিস্তারিত। তার নাম হলো মহিউদ্দিন ফারুকি। মহিউদ্দিন ফারুকি 2018 সালে র্যাব 2 বসিলা মোহাম্মদপুরে সে ছিল কোম্পানি কমান্ডার। পরবর্তীতে সে ওখান থেকে চলে যায় হলো পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি ছিল।